ভম্বলপুর গ্রামে বন্যা কমেছে মাসখানেক হলো। গ্রামের অবস্থা এখন খুব একটা ভালো নয়। এমনই এক সময় নিজের বাড়িতে বসে বিমল ও তার স্ত্রী কথা বলছে বিমলের দাদা কমল এবং তার স্ত্রীর সঙ্গে। অনেকগুলো দিন তো হয়ে গেল, তোরা এইভাবে বাড়িতে বসে বসে পায়ের উপর পা তুলে তো আর খেতে পারিস না। আমার জমানো টাকার তো খুব বেশি নেই, তোদের আর কতদিন খাওয়াবো বলতো? আমি সবকিছুই বুঝতে পারছি দাদা, কিন্তু কি করব বলতো, বন্যা সবেমাত্র কমেছে। তাছাড়া আমি তো জমিতে চাষ করি, জমিতে এখনো জল কাদা রয়েছে, তার মধ্যে কিভাবে আমি এখন চাষ করব বলতো? তা আমরা কি করে জানবো বাপু? জমিতে কাদা হয়েছে, চাষ করা যাচ্ছে না বলে আমাদের ঘাড়ের উপর বসে বসে তো তোমরা খেতে পারো না। এই কদিন পরে আমাদের তো আর কিছু থাকবে না, তখন আমাদের খাওয়াবে কে? তোরা এমন ভাবে নিজেদের মধ্যে ঝগড়া করছিস কেন? তোদের বাবা না হয় বেঁচে নেই, কিন্তু আমি তো এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তোদের সংসার আমি আলাদা হতে দেব না। ঠিক আছে, তাহলে কাল থেকে আমি একটাও পয়সা দেব না। দেখবো পয়সা না দিয়ে এই রাবণের 14 গোষ্ঠী কিভাবে খায়। তুমি এমন করে বলছো কেন দিদি? তুমি তো জানো আমাদের অবস্থা। এই সময় গোটা ভম্বলপুর গ্রামের মানুষ কি দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়া সামান্য দুটো ভাত আর আলু সেদ্ধ ছাড়া আর তো কিছুই খাই না আমরা। তার জন্য তুমি এমন কথা? যা খাও তাই এখন রাজভোগের সমান। ভম্বলপুর গ্রামে অনেকে না খেতে পেয়ে গ্রাম ছেড়ে বাইরে চলে গেছে। ওইখানে যাও না, তোমরা ওখানে গিয়ে কাজকর্ম করো। আমাদের জমানো পয়সায় কতদিন বসে বসে খাবে? ভাগ্যিস আমার বাবা আমাদের কিছু টাকা পয়সা দিয়ে গিয়েছিল, না হলে যে কি হতো। লক্ষ্মী ঠিক কথাই বলেছে, ওর বাবার জমানো টাকা পয়সা আমরা এখন এনে খাচ্ছি, তাতে আমি মাকে খাওয়াতে পারবো, কিন্তু তোদের দুজনকে খাওয়াতে পারবো না। তোরা নিজের রাস্তা দেখে নে। আমাকেও এমন দিন দেখতে হলো ভগবান। তার আগে কেন আমায় তুমি তুলে নিলে না? এত অপমান সহ্য করার পরেও তোরা এখনো এখানে আছিস। আমি তোদের বলছি তোরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা। এই বাড়িতে তোদের যখন এতটুকু মান সম্মান নেই, তাহলে তোরা থাকবি না। দরকার হলে তোরা জঙ্গলে গিয়ে থাক, কিন্তু ওরা তোদের হাতে পায়ে ধরে এই বাড়িতে না আনলে তোরা এখানে আসবি না। হাতে পায়ে ধরে ওই গরিব ভিখিরিগুলোকে বাড়িতে আনতে যাবো আমি? যাক, ভালোই হয়েছে। তোমরা মায়ের কথাই শোনো, বুঝলে? বেরিয়ে যাও, জঙ্গলে গিয়ে বনবাসে কাটাও বাকি জীবনটা। চলে এসো তুমি। এতক্ষণ ধরে অনেক কথা শুনেছি আমরা। জঙ্গলে গিয়ে না খেয়ে মরবো, কিন্তু এই বাড়িতে তাও থাকবো না। কমল আর বিভা এরপর এক বস্ত্রে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তাদের দেখে রাখি কাঁদো কাঁদো গলায় বলে, ভালো থাকিস তোরা, ভালো থাকিস। আর আমার যে তোদের সঙ্গে যাওয়ার অবস্থা নেই, না হলে আমি ঠিকই যেতাম। এতই যখন দরদ, তাহলে যাও না, যাও। তোমার ভাঙা পা নিয়ে ওদের সঙ্গেই যাও। আমাকে ওরকম বলার দরকার নেই, তুমি ঘরে যাও। হ্যাঁ, এত রাগ করো না, ওরা চলে গেছে যখন আর কোনো চিন্তা নেই। গ্রাম ছেড়ে হাঁটতে হাঁটতে গ্রামের শেষের জঙ্গলের কাছে এসে পড়েছিল বিমল আর লক্ষ্মী। এইবার বিমল বলল, ওই বাড়িতে তো আমারও ভাগ আছে, তাহলে বাড়ি ছেড়ে শুধু শুধু আমরা এখানে চলে এলাম কেন? তোমার মা যখন বলল, তখন মায়ের কথা তো শুনতেই হবে। তাছাড়া রোজগারের কিছু একটা ব্যবস্থা করে তারপরে আমরা না হয় বাড়িতে ফিরে যাব। আমাদের বাড়ি তো আমাদেরই থাকবে। ও বাড়িতে তোমার যেমন অধিকার আছে, তেমন তোমার দাদারও অধিকার আছে। কিন্তু কিছু একটা ব্যবস্থা আমাদের করতে হবে। এমন ভাবে বাড়ি ছেড়ে যখন বেরিয়েছি, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে। কিন্তু এই জঙ্গলের মধ্যে আমরা এলাম কেন? এখানে কি করব? গোটা গ্রামে এখনো জল কাদা রয়েছে। এই জঙ্গলটা একটু উঁচু বলে এই দিকটা শুকিয়ে গেছে। এই জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘর মতো বানিয়ে আমরা আপাতত থাকতে পারবো। তারপর কাল সকালে আমি হাটে গিয়ে দেখব কোনো কাজের ব্যবস্থা করা যায় নাকি। কিন্তু এই জঙ্গলের মধ্যে তুমি থাকতে পারবে তো? কোনো বিপদ হবে না তো তোমার? কোনো চিন্তা করো না, তুমি যেখানে থাকবে
আমাকেও তো সেখানেই থাকতে হবে। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল তখন তার সঙ্গে তো সীতাও গিয়েছিল। তাই তুমি আমি তো এক জায়গাতেই থাকবো। দেখো, ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ভগবান কারো সঙ্গে খারাপ কিছু করেন না। যদিও করেন, তার বিনিময়ে তিনি আবার ভালো কিছু করে দেন। তুমি চিন্তা করো না। চলো, এসো, এই গাছের ডালগুলো ভেঙে নিই আমি, আর কিছু নারকেলের ডাল ভেঙে তারপরে একটা ঘর বানাই। ওরা ডাল, পাতা, কাগজ এই সমস্ত কিছু জোগাড় করে একটা ছোট্ট মতো কুঁড়েঘর বানিয়ে ফেলল। তাতে আরামে থাকা যায় না, কিন্তু কোনো রকমে হেলান দিয়ে শুয়ে পড়া যায়। সেই ভেবে কুঁড়েঘরের ভিতরে ঢুকে বিমল বলল, বড্ড খিদে পেয়েছে, আজ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। তুমি বসো, আমি দেখি এই বনের মধ্যে কোথাও কোনো ফল পাওয়া যায় নাকি। বনের মধ্যে খুব সাবধানে যাতায়াত করবে, এখানে কিন্তু অনেক সাপ আছে। তাছাড়া দিনের বেলা শেয়াল না বেরোলেও অনেক হিংস্র শেয়াল কিন্তু এখানে আছে। খুব বেশি দূরে আমি যাব না, দেখি কাছাকাছি কোথাও কিছু পাই নাকি। না খেয়ে তো আর এভাবে থাকা যাবে না। হাঁটতে হাঁটতে বিমল কুঁড়েঘর ছেড়ে বেশ খানিকটা ভেতরের দিকে এগিয়ে গিয়ে দেখল একটা আম গাছে আম পড়ে রয়েছে। আশ্চর্য, এখানে তো একটা আম গাছ রয়েছে। সেই আম গাছে এত আমও ফলেছে। যাই তো, একটা আম খেয়ে দেখি কেমন খেতে। বিমল অনেক কষ্টে লাঠি দিয়ে দুটো আম পেড়ে নেয়। তারপর গাছের তলায় বসে সেই দুটো আমের মধ্যে একটাতে কামড় দেয় আর বলে ওঠে, বাহ, কি সুন্দর খেতে! কয়েকটা আম পেড়ে নিয়ে গেলে তো আজকের দিনটা অন্তত কোনো চিন্তা করতে হবে না। কালকে সকালে আমি হাটে চলে যাব, তার আগে বিভাকে এমন কয়েকটা আম দিয়ে যাব। যাই, এই আমগুলো নিয়ে চলে যায়। আমগুলো নিয়ে বিমল হেঁটে কুঁড়েঘরের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় দেখতে পায় একটা থুরথুরে বুড়ি কোথা থেকে যেন এসে তার সামনে দাঁড়িয়ে আছে। বাবা, বাবা, দুটো খেতে দাও না বাবা, বড্ড খিদে পেয়েছে। কতদিন ধরে কিছু খাইনি। আহারে বুড়িমা, তুমি কিছু খাওনি? কিন্তু আমার কাছে যে আম ছাড়া কিছুই নেই। গাছের ডালে বাকি আমগুলো তো অনেক ওপরে, সেগুলো তো পারতে পারবো না। তোমায় যদি আম দিয়ে দিই তাহলে আমরা কি খাবো? আচ্ছা, তুমি এই আমটা খাও। বড্ড খিদে পেয়েছে, এই একটা আমে তো কিছু হলো না বাবা। আর আর একটা আম দাও না। ওই তো তোমার হাতে আরো দুটো আম রয়েছে। কিন্তু এই আমগুলো তো আমরা খাবো বলে নিয়েছিলাম। একটা আমার বউ এখন খেত, আর দুটো আম রাতের বেলা আমরা খেতাম। তোমায় দিয়ে দিলে যে আমাদের কিছুই খাওয়া হবে না। খুব খিদে পেয়েছে বাবা, 3 দিন ধরে কিছু খাইনি। তোমাদের তোমাদের ভালো হবে। আমাদের আর ভালো কিছুই হবে না বুড়িমা, যা হবার তা হয়ে গেছে। ঠিক আছে, তুমি খাও, আর একটা আমও খাও। একটা আম না হয় আমার বউয়ের জন্য নিয়ে যাব। একটা আমে আমার কিচ্ছু হবে না বাবা, তুমি ওই আমটাও আমার দিয়ে দাও না। দুটো আম খেলে যদি আমার খিদে কমে। বিমলের মুখের সামনে তার বউ বিভার মুখটা একবার ভেসে ওঠে। খিদেই ক্লান্ত হয়ে সে কুঁড়েঘরের মধ্যে বসে রয়েছে। পরক্ষণেই মনে মনে ভাবে, আমরা তো কালকেও খেয়েছি, একটা দিন না খেয়ে থাকলে কিছু হবে না। কিন্তু বুড়িমা 3 দিন খায়নি, দেখেই মনে হচ্ছে শরীর খুব খারাপ। বুড়িমাকে আমটা দিয়ে দিই। এই নাও বুড়িমা, এই আমটাও তুমি খাও, প্রাণে বাঁচো। আমরা না হয় পরে কিছু খেতে পারবো, এখন তুমি খাও। তাহলে এখন চলি বুড়িমা। বিমল চলে গেল হাঁটতে হাঁটতে। সে পেছনে একবারও তাকালো না। বুড়ি তার হাতের দুটো আম ধরে তখনও দাঁড়িয়ে রয়েছে। দেখতে দেখতে বুড়ির শরীরটা আস্তে আস্তে বদলে গেল একটা মেয়েতে। সেই রূপান্তরিত মেয়ে আর কেউ নয়, এই জঙ্গলের যে বনদেবী রয়েছে সেই বনদেবী। আমি তোকে পরীক্ষা করছিলাম বিমল, তোর মনটা বড্ড ভালো। ভাগ্যের দায়ে পড়ে তুই আর তোর বউ আমার জঙ্গলে এসে আশ্রয় নিয়েছিস, বনবাসে দিন কাটাচ্ছিস। কিন্তু তোদের সাথে সব ভালো হবে, আমি তোদের সব ভালো করব। বিমলা শুকনো মুখে তার কুটিরে এসে ঢুকতেই দেখতে পাই কতগুলো আম হাতের কাছে নিয়ে বিভা চুপ করে বসে
সেগুলো দেখছে। বিমলকে দেখতে পেয়ে আনন্দে প্রায় লাফিয়ে বলে উঠল, এই দেখো কতগুলো আম। তুমি চলে যাওয়ার পর আমি একটু বাইরে বেরিয়েছিলাম, দেখি একটা আম গাছ, কতগুলো আম ছিল, একদম নিচের দিকে ডালে ঝুলছিল। আমগুলো পেড়ে নিয়ে এলাম। ভালো হবে কিনা বুঝতে পারছি না, তাই এখনো খেয়ে দেখিনি। এই রকম দেখতে আম তো আমি ওই গাছটা থেকে পেড়ে এনেছিলাম। কই দেখে একটা দাও তো, আমি খেয়ে দেখি। হ্যাঁ, ভালোই তো খেতে, ঠিক যেমন আম আমি খেয়েছিলাম তখন। কিন্তু আম গাছ তুমি কোথায় পেলে, চলো তো দেখি। কুড়ে ঘর ছেড়ে ওরা দুজন সামনের দিকে এগিয়ে যায়, যেখানে বিভা গাছটা খুঁজে পেয়েছিল সেইখানে। কিন্তু সেইখানে এখন কোনো গাছ নেই। আশ্চর্য, আমার ঠিক মনে আছে, ওই যে বড় গাছটা, তার পাশেই আম গাছটা ছিল। কিন্তু কিন্তু সেটা কোথায় চলে গেল? এখন আমগুলো তো চোখের সামনেই রয়েছে। তাহলে বোধহয় অলক্ষ্যে থেকে কেউ আমাদের সাহায্য করছে। আসার সময় তোমার জন্য যা আম নিয়ে আসছিলাম আর সবটা এক বুড়িমাকে আমি খেতে দিয়ে দিয়েছি। হতেই পারে তার আশীর্বাদে অন্য কেউ আমাদের এতগুলো আম দিয়ে গেছে। এ আমে আমাদের অনেক দিন হয়ে যাবে, কিন্তু কাল সকালেই আমায় একবার হাটে গিয়ে কাজের খোঁজ করতে হবে। একটা কাজ করো, আম তো আমরা সব খাবো না, এখান থেকে কয়েকটা আম তুমি ঝুড়িতে করে কাল হাটে নিয়ে যাও। হাটে নিয়ে গিয়ে বিক্রি করো, কিছু টাকাও তো হাতে আসবে। কাল ফিরে এসে না হয় জঙ্গলে ঘুরে আমরা আবার দেখবো আম খুঁজে পাই নাকি। ঠিক কথা বলেছ, তাহলে কাল সকালে ওই আমগুলো নিয়ে একবার বাজারে গিয়ে বিক্রি করার চেষ্টা করব। পরদিন ঝুড়িতে করে আম নিয়ে বাজারে গিয়ে পৌঁছায় বিমল। আম আছে, আম কম দামে ভালো আম আছে, তোমরা নিয়ে যাও। কত করে আম দিচ্ছ গো? একদম কম দামে দিয়ে দিচ্ছি, দুটো আম 10 টাকা। দুটো আম নিলে 10 টাকা, এর থেকে কম দামে এত ভালো আম তোমরাও পাবে না। ঠিকই বলেছ, এত কম দামে ভালো আম কোথাও পাবো না। আচ্ছা, এই আম কি মিষ্টি হবে? আমি নিজেও এই আম খেয়ে দেখেছি, এই আম মিষ্টি হবে। এর চেয়ে মিষ্টি আম তুমি হয়তো এর আগে কখনো খাওনি। ঠিক আছে, তাহলে একটা আম দাও দেখি, খেয়ে দেখি। যদি মিষ্টি হয় তাহলে তোমার একটা নয়, এই 4টে আম আমি কিনে নেব। আর যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু পয়সা পাবে না। ঠিক আছে, তাই হবে। লোকটা বিমলের আম নিয়ে খুশি হয়, কতগুলো আম সে কিনে নেয়। দেখতে দেখতে বিমলের অনেক টাকা রোজগার হয়ে যায়। সঙ্গে করে আমি এনেছিলাম 10-15টা, আজ প্রায় 100 টাকা রোজগার হয়ে গেল দেখতে দেখতে। অথচ আম তো আগের মতো আছে বলেই মনে হচ্ছে। ব্যাপারটা কি? একটা সময় একটা বাচ্চা ছেলে এসে তার সামনে দাঁড়ায়। তার খালিকা একটা প্যান্ট পরনে, তার সারা গায়ে নোংরা। সে হাত বাড়িয়ে কি যেন বিড়বিড় করে বলে, কিন্তু বিমল বুঝতে পারে না। সে বোবা, কথা বলতে পারে না। সে একটা আম তুলে দেয় ছেলেটার হাতে। ছেলেটা খুশি মনে আমটা নিয়ে দৌড়তে দৌড়তে চলে যায়। আহারে, সবার কত কষ্ট। আমি বোকার মতো ভাবছিলাম, বাড়ি ছেড়ে জঙ্গলে এসে আমি আর আমার বউ কষ্ট পেয়েছি। আমরা তো আম খেয়ে ভালোই আছি, আম বিক্রি করে অনেক পয়সাও হয়েছে। কত মানুষের কত কষ্ট, না তাদের পয়সা আছে, তাদের এই আম আমি এমনি এমনি দেব। একটু পরেই কিন্তু বিমলের সব আম শেষ হয়ে যায়। ফাঁকা ঝুড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে সে। কি বলছো তুমি? মাত্র কয়েকটা আম তুমি নিয়ে গেছিলে, 200 টাকা রোজগার করেছো আম বিক্রি করে? ভালো রোজগার হয়েছে তো। তাও তো একটা আম 5 টাকা করে বিক্রি করেছো। অথচ অবাক কাণ্ড দেখো, বাড়িতে ফেরার আগে যেন নিজে থেকে ঝুড়িটা ফাঁকা হয়ে গেল। আমার মনে আছে ঝুড়িতে কয়েকটা আম ছিল, কিন্তু তাকিয়ে দেখি একসময় ঝুড়ি ফাঁকা। তাই ঝুড়ি তুলে নিয়ে চলে এলাম। আমাদের কপাল কি খুলে গেল গো? যদি এমন হয় তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। এই জঙ্গলের বনবাসে কাটাতে আমাদের আর খারাপ লাগবে না। দেখতে দেখতে মাসখানেকের মধ্যে কুড়ে ঘরটাকেই ওরা একটু বড় করে ফেলে, বাঁশ আর খড় দিয়ে। ওদের সেই ঘরে হাঁড়ি কেনা হয়েছে, উনুন কেনা হয়েছে, অনেক কিছুই হয়েছে। ঝুড়িতে আম নিয়ে বিমল ঘর থেকে বেরোচ্ছে, এমন সময় তার দেখা হলো লোকটির সঙ্গে। এ কি বৌদি, তুমি এখানে এমন সময়? আমাদের আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে ভাই। তুমি এক্ষুনি চলো, তুমি আর বিভা এক্ষুনি চলো। তোমরা না এলে যে আমার। কি হয়েছে বলো তো দিদি, তুমি এমন করছো কেন? আজ সকালে যখন তোমার দাদা ঘর থেকে বাইরে বেরোচ্ছিল, ঠিক সেই সময়।
সকালে কমল যখন ঘর থেকে বাইরে বের হচ্ছিল, ঠিক সেই সময় গোটা শরীর যেন একবার থরথর করে কেঁপে ওঠে। তারপর সে মাটিতে পড়ে যায়। ওরে কমল, কমল, কি হলো? কি হলো বৌমা? বৌমা, তুমি কোথায়? তাড়াতাড়ি দেখো কমল কেমন করছে। কি হয়েছে তোমার? তুমি মাটিতে পড়ে গেছো কেন? আর তোমার গোটা শরীর এমন করে কাঁপছে কেন? তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে কবিরাজ মশাইকে এক্ষুনি ডেকে নিয়ে এসো বৌমা। আমার ছেলেটার বড় কোনো ক্ষতি না হয়ে যায়। আমি এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসছি। কবিরাজ মশাই এসে কি বলল? কবিরাজ মশাই বলল গোটা শরীর কোনো কারণে অথর্ব হয়ে গেছে, আর কখনোই নাকি ও চলাফেরা করতে পারবে না, বিছানায় শুয়ে রয়েছে। মা অনেকবার বারণ করেছিল তোমাদেরকে কিছু না বলতে বা না আসতে, কিন্তু আমি সেই কথা না শুনে তোমাদের কাছে এসেছি। এখন তোমরাই আমার একমাত্র ভরসা। তোমার বাবার কাছে যাও বৌদি, তোমার বাবাই তো তোমাকে এত কিছু বলেছিল, সেই তো তোমায় বলে বলে আমাদের থেকে তোমায় আলাদা করেছিল। পাপের ফল আমার বাবাও পেয়েছে। আমার বাবার ব্যবসা একেবারে শেষ হয়ে গেছে। বাবা যে এখন কোথায় আছে তা আমি নিজেও জানি না। আমার আমার ওই পরিবারের মা বাবা ছাড়া তো আর কেউ ছিল না। তোমরা জানো মা অনেক আগেই মারা গেছে, আর বাবাও এখন কোথাও নেই। এখন তোমরা ছাড়া যে আমার আর কোনো ভরসা নেই এ পৃথিবীতে। আমি কি করব বলো? আমার যে কোথাও যাওয়ার পথ নেই। তুমি একটা কাজ করো, তুমি এখন ওর বাড়িতে যাও, ওই আমের ঝুড়িটা সঙ্গে করে নিয়ে যাও। আমি এখানেই থাকি, মনে হয় তুমি কিছু করতে পারবে। ওখানে গিয়ে দেখো না একবার। আমি তোমাদের পা ধরছি, চলো তোমরা তোমরা বাড়িতে ফিরে চলো। তোমরা এখানে আসার পর থেকে সংসারটা একেবারে ভাঙতে শুরু করেছে। আমি অনেক ভুল করেছিলাম, এখন বুঝতে পারছি। ও কথা বলো না, যা হবার তা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে দেখো কিছু করা যায় নাকি। পাপের ফল, কিন্তু পাপের ফলে যে এমন কিছু একটা হয়ে যাবে সে কথা তো আমি একেবারে ভাবতে পারিনি। বিমল, তুই একবার দেখ, তোর দাদা কথাও বলতে পারছে না ভালো করে। দাদা কি ঘুমোচ্ছে এখনো? চোখ তো বন্ধ, মুখটা কেমন বেঁকে গেছে। তোমরা কবিরাজকে ভালো করে বলো, কবিরাজ কি বলল? দাদাকে ঠিক হবে না? কবিরাজ কিছু বলতে পারছে না। হয়তো হয়তো ঠিক হতে পারে, আবার নাও হতে পারে। উনি নিজেও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তোরা কেমন আছিস বাবা? এই এতগুলো দিন চলে গেল, শুনেছি হাটে আম বিক্রি করিস। তোরা কোথায় থাকিস এ কথাও তো কেউ জানে না। তবে এর মধ্যে তুই নাকি একবার কবিরাজের কাছে গিয়েছিলি। ওই কবিরাজই বলল তোরা ওই জঙ্গলের মধ্যে বাসা বানিয়ে সেখানেই থাকছিস। তাই তো বৌমা বুঝতে পারলো কোথায় রয়েছিস তোরা। বৌদি, তুমি আমটা নাও, এ আমের রস তুমি দাদাকে খাইয়ে দাও যেভাবেই হোক, তাহলেই মনে হয় দাদা ঠিক হয়ে যাবে। এ আম যে সে আম নয়, এ হলো বনদেবীর দান। বনদেবীর জন্যই তো বনবাসের মধ্যে আমরা ভালোভাবে আছি। যেমনটা বিমল বলল, ঘুমন্ত অবস্থাতেই কমলের মুখের মধ্যে আমের রস চলে গেল। একটু পরেই তার মুখ নড়তে লাগলো। আস্তে আস্তে সে চোখ মেলে তাকালো। তুই এসেছিস বিমল, তুই এসেছিস। আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে। তোদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অনেক বড় ভুল করেছি। ওসব কথা আর বলতে হবে না দাদা, তুমি এখন ঠিক হয়ে গেছো। মার বৌদিকে নিয়ে তুমি ভালো থেকো। তোরা বাড়িতে ফিরে আয় না, ওরাই তো তোদের একদিন এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। এখন ওরাই তোদের ফিরে আসতে বলছে যখন। মা ঠিকই বলেছে, তোমরা চলে এসো ওইখানে, আর তোমাদের বনবাসে থাকতে হবে না। সেটা আর হয় না, আমরা গরিব বলে একদিন তো তোমরা সবাই আমাদের ওইখানে পাঠিয়ে দিয়েছিলে। মা, যদি তুমি চাও তাহলে আমার সঙ্গে জঙ্গলে আসতে পারো, কিন্তু বনদেবী আমাদের ওইখানে আশ্রয় দিয়েছে, তার আশ্রয় ছেড়ে আমরা আর এইখানে আসতে পারবো না। কিন্তু তোদের ছেড়ে এই বয়সে জঙ্গলে গিয়ে আমি বা কি করে থাকবো বলতো?
তোরা মাঝে মাঝে আসিস, বুঝতে পারছি ও জঙ্গল ছেড়ে তোরা এখানে আসতে চাস না। আমি একদিন তোদের ওখানে যাব, আর একটু সুস্থ হয়ে তারপর যাব। বিমল, মনে কোনো রাগ রাখিস না। যা হয়েছে তা সব কিছু ভুলে যা ভাই আমার। মনে আমি কিছুই রাখিনি, সবকিছু ভুলে গেছি বলে এখানে এসেছি। আসলে গরিব মানুষকে অনেক কিছুই শুনতে হয়। তবে এখন আর আমি গরিব নই। ওই বাজারে আম বিক্রি করে জঙ্গলের মধ্যে নিজের একটা ছোটখাটো ঘর পর্যন্ত বানিয়ে ফেলেছি। কিন্তু এই বাড়িটাও তো তোমার, এখানেও তো তুমি থাকতে পারো। এখানে আমি আর আসবো না। এই বাড়ি তোমাদেরই থাক। এখানে আমার কোনো ভাগ আমি চাই না। আমি যা পেয়েছি তাই আমার কাছে অনেক কিছু। এই বলে বিমল বেরিয়ে যায়। রাক্ষী, কমলা, লক্ষ্মী অবাক হয়ে তাকিয়ে থাকে বিমলের এগিয়ে চলা পথের দিকে। ঘরে ঢুকতেই বিভা বলে, দাদা ঠিক হয়েছে তো? ওই আমের জন্য দাদা তো ঠিক হয়ে যাওয়ার কথা। দাদা ঠিক হয়ে গেছে, কিন্তু ওরা চাইছিল এই বনবাস ছেড়ে আমরা যেন তাদের সঙ্গে গিয়েই থাকি। কিন্তু আমিও বলে এসেছি, বনদেবীর আশ্রয় ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না আমরা। ঠিক কথা বলেছ, বনদেবীর আশ্রয় ছেড়ে অন্য কোথাও যাওয়া ঠিক হবে না। বিপদের সময় বনদেবী আমাদের আশ্রয় দিয়েছেন, মুখে খাবার দিয়েছেন, রোজগারের উপায় দিয়েছেন। আজ আর বাজারে যেতে ভালো লাগছে না। তুমি রান্না করো বউ, আমি জঙ্গলটা একবার ঘুরে আসি। বিভা রান্না করতে শুরু করে। বিমল বাইরে বেরিয়ে যায়। জঙ্গলের দিকে গিয়ে দেখতে পেল সেই বৃদ্ধ বুড়িটা একটা গাছের তলায় বসে আছে। বিমল তাকে দেখে এগিয়ে গিয়ে বলে, তুমি সব জানতে তাই না? সব জানতে বলেই তুমি এমন করেছো। আচ্ছা, তোমার আসল রূপটা আমায় একবার দেখাও না বনদেবী। আমার আসল রূপ দেখবি তুই? তোকে আমি আজ দেখাতে পারি। তুই আমার এইখানে বনবাসে থাকবি বলেই ঠিক করেছিস। সম্পত্তি, বাড়ি ঘর সব কিছু ছেড়ে তোরা এখানে থাকতে চেয়েছিস। আর তুই আমার আসল রূপ দেখতে চাইছিস যখন, আমি দেখাবো না তা কি হয়? এরপর বিমল বনদেবীর আসল রূপ দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেল। তাই জোর গলায় বনদেবীর জয়গান করতে লাগলো। এরপর থেকে বিমল আর বিভা সেই জঙ্গলের মধ্যেই থাকত। আর তারা হাটে আম বিক্রি করেই গোটা জীবন এমনভাবেই পার করে দিল। বনদেবীর আশ্রয়ে বেশ সুখেই কাটল তাদের বনবাস।